এইচএলও অ্যাপ লেখা যেখানটা আছে তার পাশে যে তিনটে সিম্বল আছে, তিনটে লাইন আছে, ওইখানটা ক্লিক করলে এনুমারেটর অ্যাপের মতনই ওই আপনার এইচএলপি কি আছে না আছে সেগুলো দেখাবে। আদারওয়াইজ আপনাকে দেখাবে সিলেক্ট এনুমারেটর। দেখুন লেখা আছে একটা ওই পিউষ, মানে তার ইউজার আইডি দিয়ে তার পিউষ লেখাটা দেখাবে। মোটামুটি বুঝতে পারবেন কার নাম দেখাচ্ছে। এবার পিউষের পাশে যে একটা উল্টানো ট্রায়াঙ্গেল আছে ওইটা ড্রপ ডাউন লিস্ট, ওই জায়গাটা ক্লিক করলে আপনার সাথে যে কটা সুপারভাইজার থাকে এনুমারেটর থাকে 6টা, তার লিস্টে চলে আসবে। আপনি যে এনুমারেটরের কাজটা করতে চান সেই তাকে সিলেক্ট করবেন, করে আপনি ক্লিক করবেন গেট এইচএলপি ডিটেইলসে। আচ্ছা, আমি যেটা বলছিলাম ওই নেভিগেশন ওই তিনটে বাটন ওইখানে ক্লিক করলে এখানে আপনার চেঞ্জ পাসওয়ার্ড, এইচএলপি ম্যাপ এইগুলো আসবে। এইচএলপি ম্যাপ বলতে যে এনুমারেটরকে আপনি সিলেক্ট করবেন তার এইচএলপি ম্যাপটা এখানে দেখাবে। চেঞ্জ পাসওয়ার্ডটা আছে অ্যাবাউট তো লেখা আছে, পুরো তো আসে না, এরকম আসে মানে এই ম্যাপটা স্যার যাকে আপনারা আচ্ছা, আমি পরে দেখিয়ে দিচ্ছি, আপনাদের যা এখন ঠিকঠাক হয় না, আমি দেখিয়ে দিচ্ছি পরে। যাকে সিলেক্ট করবেন হ্যাঁ স্যার হ্যাঁ, তারপরে ফরগেট পাসওয়ার্ড করে যেভাবে পাসওয়ার্ড করা যায় এখানেও করা যাবে। হ্যাঁ, তাহলে করা যাবে না। যদি কোনোভাবে পাসওয়ার্ড ভুলে যান, তবে আমরা যেটা বলবো যে প্রথমবারে পাসওয়ার্ড চেঞ্জ করার পরে যখন আপনি পিন সেট করলেন তারপরে লগ আউট করবেন না। পিন দিয়ে ইয়ে করার জন্য বারবার খোলা যাবে তো পিন দিয়ে। আমি সেটাই বলছি, আপনি লগ আউট না করলে বারবার খোলা যাবে। আপনি জাস্ট ব্যাক করে বেরিয়ে যাবেন, ঠিক আছে? তারপরে পুরো এন্টার ভিডিওটা শুধু পিনটা দিয়ে লগ ইন করবেন, তাহলে আপনাকে বারবার এই ওই বিরক্তিকর পাসওয়ার্ডের ঝামেলায় যেতে হবে না। শুধু পিন দিয়ে করবেন, আবার ব্যাক করে বেরিয়ে যাবেন। ব্যাস, এবারে ওই পর্যন্ত হয়ে গেল। তারপরে আপনি যেই মাত্র এনুমারেটর সিলেক্ট করলেন তার পরের পেজটা আপনাকে এখানে নিয়ে চলে যাবে। এবারে আমি বলেছিলাম যে কোনো এনুমারেটরকে দুটো এইচএলপি অ্যালার্ট করা হতে পারে। কেন হতে পারে? যদি সেই এনুমারেটরের এইচএলপি গুলো ছোট ছোট হয়, ধরে নিন 400 হলো, মানে ধরুন দুটো এইচএলপি এমন হলো পরপর যে একটা 400 হলো, পাশেরটা 1200 হলো, তাহলে সেক্ষেত্রে ওই 1200 থেকে 400 পপুলেশন কেটে নিয়ে আরেকটা ছোট এইচএলপি করে পাশের এনুমারেটরকে দুটো দেওয়া হয়ে যাবে হবে। তাহলে সেক্ষেত্রে সেই এনুমারেটরের আপনি মানে দুটো আছে কিনা ওইখানে সিলেক্ট এইচএলপি বলে অপশনটা আসবে। দেখুন ওপরে লেখা আছে লোকেশন পার্টিকুলারস এইচএলপি 1/2। এই 1/2 যদি লেখা থাকে তাহলে আপনি ধরে নেবেন যে তাকে ওই এনুমারেটরকে দুটো এইচএলপি দেওয়া হয়েছে। তাহলে ওই ড্রপ ডাউন লিস্ট আছে নিচে, এখানে দেখুন 0032 লেখা আছে, তার পাশে ওখান থেকে আপনি এইচএলপিও সিলেক্ট করতে পারবেন। না হলে বেশিরভাগ ক্ষেত্রে একটাই এইচএলপি দেওয়া হবে, উপরে 1/1 লেখা হবে, তখন ওসব সিলেক্ট করার দরকার নেই। পরে ডিটেইলসটা যেটা দেবে, ডিটেইলসটা এনুমারেটর চেক করে নিচ্ছে ঠিকঠাকই থাকবে। আপনি নিচে ক্লিক করবেন ক্লিক টু চেক দ্য রেকর্ড, একদম নিচে যে অপশনটা আছে ক্লিক টু চেক দ্য রেকর্ড, ওইটা ক্লিক করলে তারপর চলে আসবে আপনার পরের অপশনটা। প্রথম যে ছবিটা আছে মানে আমার লেফট সাইডে যে ছবিটা আছে ওইটা চলে আসবে। আচ্ছা, ওই ছবিটার মধ্যে কি কি আছে? লেখা আছে সেন্সাস হাউস পার্টিকুলারস। প্রথমেই যখন আমরা বলে এসেছি যে এনুমারেটর যখন আসবে মানে কাজ করবে, সবথেকে প্রথম 1 নম্বর কোয়েশ্চেনে অটো জেনারেট হচ্ছে লাইন নাম্বারটা। লাইন নাম্বারটা তখন আমরা কোনো গুরুত্ব দিই যে লাইন নাম্বারটা ছেড়ে দিন, ওটা অটোমেটিক চলে আসবে, ওটা নিয়ে চিন্তা করতে হবে না। কিন্তু সুপারভাইজার এবং পরবর্তী কাজ করার জন্য ওই লাইন নাম্বারটাই সবথেকে বেশি ইম্পর্টেন্স হবে। এইখানে আপনাকে ডেটা সিলেক্ট করতে হবে ওই লাইন নাম্বার ধরে। আপনি যখন লাইন নাম্বারে ড্রপ ডাউনে ক্লিক করবেন তখন ওই পার্টিকুলার এনুমারেটর সেদিনে যে কটা ডেটা আপনাকে সিঙ্ক করে পাঠাবে ওই ড্রপ ডাউনে সেটা পরপর দেখিয়ে দেবে। সাপোজ হ্যাঁ না, আগে ড্রপ ডাউন ওই 173 লেখা আছে, ওইখানে পাশে যে ড্রপ ডাউন লিস্ট আছে ওখানে ক্লিক করলে ওখানে আপনাকে পরপর ধরে নিন প্রথম দিনকে আপনাকে এনুমারেটর 10টা ডেটা সিঙ্ক করে পাঠিয়েছে, তাহলে ওখানে আপনার 1 থেকে 10 পর্যন্ত পরপর সিরিয়াল দেখাবে। তারপরে আপনি 1 নম্বরটা সিলেক্ট করলেন, প্রথমটা আমি ধরে নিচ্ছি, প্রথমটা সিলেক্ট করলেন 1 নম্বর। 1 নম্বরটা সিলেক্ট করার পরে যেমন এখানে 173 সিলেক্ট করেছি, 1 নম্বর সিলেক্ট করলেন, ওখানে 1 দেখালো। তারপরে আপনি ক্লিক করবেন ফেচ, তারপর ফেচটায় ক্লিক করলে ওই 1 নম্বর লাইনের এগেইনস্টে 2 নম্বর সিরিয়ালে লেখা আছে বিল্ডিং নাম্বার,
যে বিল্ডিং নাম্বারটা এনুমারেটর প্রোভাইড করেছে, যেভাবে প্রোভাইড করেছে, সিএন দিয়ে হতে পারে বা সিএন না দিয়ে শুধু নাম্বার লিখতে পারে, সেই নাম্বারটা ওখানে চলে আসবে। যে নাম্বারটা এনুমারেটর প্রোভাইড করেছে সেই নাম্বারটা দেখিয়ে দেবে। 3 নম্বর পয়েন্টে আছে সেন্সাস হাউস নাম্বার। এটা অটো জেনারেট হয়, কিন্তু যেটা সেন্সাস হাউস নাম্বারটা এনুমারেটর জেনারেট করেছে সেই সেন্সাস হাউস নাম্বারটা ওইখানে চলে আসবে। তারপরে একটা চেক বক্স আসছে, ইজ দিস এইচএলপি কমপ্লিটেড। এইটা কিন্তু ইনঅ্যাক্টিভ থাকবে, অ্যাক্টিভ থাকবে না প্রথমে। তাহলে আমি এখন ওটা ছেড়ে দিয়েছি। এবার এই দুটো পয়েন্ট আসার পর আপনাকে ক্লিক করতে হবে ভিউ অলরেডি ফিল্ড ডেটা। প্রথম যে অপশনটা আছে ভিউ অলরেডি ফিল্ড ডেটা, আপনারা বুঝতে পারছেন তো নাকি হাত দিয়ে দেখা যাবে নাকি? না ঠিক আছে। ভিউ অলরেডি ফিল্ড ডেটা, ভিউ অলরেডি ফিল্ড ডেটাটা ক্লিক করলে হাত দিয়ে দেখানো বলতে দূর থেকে হ্যাঁ ঠিক আছে, মাউস দিয়ে দেখিয়ে দিন, মাউস দিয়ে দেখিয়ে দিলে তো। এই যে ভিউ অলরেডি ফিল্ড ডেটাটা ক্লিক করতে হবে এইখানে। এইটা যখন আপনি ক্লিক করবেন তারপরে স্ক্রিনে আপনাকে এটা দেখিয়ে দেবে, চলে আসবে। এবার এখানে কি আসবে, ওই এনুমারেটর, ওই লাইন নাম্বার, ওই হাউসহোল্ড নাম্বারের 1 থেকে 34 পর্যন্ত যা যা সে ফিল আপ করেছে সেই সব কটা ডিটেইলস সেখানে পরপর দেখে দেবে। এবার আপনার কাজ হচ্ছে ওই সমস্ত ডেটাটাকে পরপর স্ক্রল করে চেক করা যে সে ঠিকঠাক ফিল আপ করেছে কিনা। এবার এখানে একটা স্বাভাবিকভাবে প্রশ্ন আসবে যে মেঝেটা কংক্রিটের না পাথরের, আমি কি করে জানবো? ইটের কি আমি সেটাও জানবো না, যা লিখেছে সেটাই। সবকটা দেখা পসিবল নয়। আপনি বড়জোর ওই 10% চেক স্পেসিমেন চেক করে দেখতে পারেন, কিন্তু কিছু কিছু জায়গায় একটা লজিক্যাল চোখে পড়তে পারে। যেমন নর্মাল হাউসহোল্ড, সেখানে নাম্বার অফ পার্সন লিখেছে 30 জন, তাহলে এটা একটা লজিক্যাল হয় নয়। তাহলে সেক্ষেত্রে আপনাকে সেইগুলো চোখে পড়লে তখন আপনাকে তাকে সেটাকে রিমার্কস দিয়ে ব্যাক করতে হবে এনুমারেটরের কাছে এডিট করার জন্য, আর না হলে ফরওয়ার্ড করতে হবে চার্জ অফিসারের কাছে। এটা রুল হিসেবে কিছু নেই, এটা আপনি আপনার কাজের সুবিধার জন্য নিজের এনুমারেটর যখন পেয়ে যাবেন, মানে যেরকম এখন সবই হোয়াটসঅ্যাপ গ্রুপের যুগ, আমি বলবো আপনারা আপনার সুপারভাইজার সার্কেলের একটা গ্রুপ বানিয়ে নিলেন 6 জন এনুমারেটরকে। এবার সেটা আপনি আপনার কাজের সুবিধা মতো বানিয়ে নেবেন, তার সাথে কিভাবে কোঅর্ডিনেট করবেন। আচ্ছা, এবার আপনি আপনার মনে প্রশ্ন জাগতে পারে যে এডিটটা তো আমি করে দিলেই হতো, আবার কেন তাকে পাঠাবো? আমি করে দিয়ে পাঠিয়ে দিলেই তো হয়, কিন্তু করতে পারবেন না, কারণ সুপারভাইজারের এন্ডে এডিট করার কোনো জায়গা নেই। এডিট একমাত্র এনুমারেটরই করতে পারবে। এবারে আপনি কিভাবে ব্যাক করবেন? যখন ওই যে আগের পেজটা মনে করুন, ওই লাইন নাম্বারের নিচে দুটো অপশন ছিল, একটা ওকে, একটা রিমার্কস। যদি ব্যাক করতে হয়, এনুমারেটরকে পাঠাতে হয়, তাহলে আপনাকে রিমার্কসটায় ক্লিক করতে হবে। রিমার্কসটায় ক্লিক করলে এইটা এই বক্সটা চলে আসবে। এখানে আপনাকে লিখতে হবে রিমার্কস, অর্থাৎ আপনি কোন জিনিসটা সুপার এনুমারেটরকে জানাতে চাইছেন। আপনি আপনার সুবিধা মতো এনুমারেটরের সাথে কথা বলে রাখবেন যে আমি যদি ব্যাক করি তাহলে আমি এইভাবে লিখব, প্লিজ চেক কোয়েশ্চেন নাম্বার 5 বা প্লিজ কারেন্ট কোয়েশ্চেন নাম্বার ও, যাতে এনুমারেটর বুঝতে পারে যে আপনি কি চাইছেন। কারণ আপনি যখনই ব্যাক করবেন এনুমারেটরের কাছে যে মেসেজটা যাবে সেখানে লাইন নাম্বার লেখা থাকবে, এইচএলপি হাউসহোল্ড নাম্বার লেখা থাকবে, দিয়ে আপনার রিমার্কসটা লেখা থাকবে। এবারে আপনি ফোন করে তাকে বলে দিতেই পারেন, কিন্তু এসএমএসটাও থাকবে রেকর্ড, সেই লেখা থাকবে, সেই হিসেবে আপনি এখানে রিমার্কসটা লিখবেন। লেখার পরে আপনি সাবমিট করলেন, ঠিক আছে? তাহলে সাবমিট করার পরে ওটা চলে যাবে এনুমারেটরের এন্ডে। আর আপনার কাছে যেই মাত্র আপনি সাবমিট করলেন, করার পরে এইখান থেকে এই লাইন থেকে ওই 1 নম্বর লাইনটা, আর তারপর যখন হয়ে যাওয়ার পরে যেই সাবমিট করলেন চলে গেল, আবার আপনার এই জায়গাটা চলে আসবে। তখন আপনি এখানে ক্লিক করলেন, করলে আপনাকে ওই 1 নম্বর লাইনটা আর দেখাবে না। বোঝা গেল? যতক্ষণ পর্যন্ত আপনার কাছে ওটা থাকবে ততক্ষণ পর্যন্তই ওখানে লাইন নাম্বারটা দেখাবে। যেই মাত্র আপনি 1 নম্বর লাইনটা
ডিসপোজ করে দিলেন তখন কিন্তু এইখানে ওই লাইনটা আর দেখাবে না। ওটা এনুমারেটরের কাছে যদি ব্যাক করে তাহলেও হবে, যদি চার্জ অফিসারকে ফরওয়ার্ড করে তাহলেও হবে। তো চার্জ অফিসারকে ফরওয়ার্ড করলে কিভাবে করতে হবে? আপনি ডেটাটা চেক করলেন, সব কিছু ঠিক আছে, জাস্ট নিচে ওকে বাটনটা ক্লিক করবেন, দেখবেন ওকে বাটনটা ক্লিক করলে আবার এখানেই চলে আসবে। আলাদা করে সিন করানোর ব্যাপার এখানে নেই, ওই শুধু ওকে করলে ওটা চলে যাবে চার্জ অফিসারে, চলে যাবে মানে চলেই যাবে আমার কাছে। আপনার কাছেও থাকবে না। আপনি রিমার্কস দিন বা ওকে করুন, ওই লাইনটা এখানে আর দেখাবে না, ঠিক আছে? তাহলে আপনি আপনার কাছে 10টা পাঠিয়েছে, আপনি কোনো একটা এনুমারেটরটা সিলেক্ট করলেন, করে এখানে এই জায়গাটা লাইন নাম্বার সিলেক্ট করে দেখাচ্ছে নো রেকর্ড। সেই নো রেকর্ড দেখানোর অর্থ হচ্ছে সেই এনুমারেটর সেই দিনকে আপনাকে আইদার কোনো ডেটা পাঠায়নি সিম করে ততক্ষণ পর্যন্ত, বা যা আপনার কাছে পাঠিয়েছিল সেগুলো অলরেডি আপনি ডিসপোজ করে দিয়েছেন। আপনার কাছে সেই এনুমারেটরের পার্টিকুলার সেই এনুমারেটরের কোনো রেকর্ড আপনার এন্ডে পেন্ডিং নেই। এবার আপনি এখান থেকে মনিটর করতে পারছেন যে 16, 17, 18 ম্যাপ আঁকা হয়ে গেল, তারপরে 19 থেকে 22 তারিখ 4 দিন কাজ হয়ে গেল, 4-5 দিন, কিন্তু আমার অমুক এনুমারেটরের কোনো ডেটা আমি পাচ্ছি না। তার মানে ওই এনুমারেটর আমাকে কিছু পাঠাচ্ছে না, বা সে হয়তো সব কিছু করে ফোনে রেখে দিয়েছে, সিভ করেনি। তখন আপনাকে তাকে রিমাইন্ডার কল দিতে হবে। এবারে এনুমারেটর অ্যাপে আপনি দেখেছেন একটা সামারি দেখার জায়গা আছে, সুপারভাইজার অ্যাপে কিন্তু ওইরকম সামারি দেখার কোনো জায়গা নেই যে আপনি কটা রেকর্ড পাঠিয়েছেন, কটা ফরওয়ার্ড করেছেন, কটা রিভার্স দিয়ে পাঠিয়েছেন। তাহলে আপনাদের নিজের কাজের সুবিধার জন্য যদি মনে হয় তাহলে আপনারা নিজেদের মধ্যে একটা পেজ পেপার ইউজ করে রাখতে পারেন। এটা আপনার নিজের কাজের সুবিধার জন্য, নিজের কাজটা সিম্পলিফাই করে নেন, দেখবেন কাজ শুরু করার পরে নিজের কাজ সিম্পলিফাই করার অনেক প্রসেস চলে আসবে। শুধু মনে রাখবেন যে নো রেকর্ড থাকা মানে আপনার এন্ডে কোনো কিছু পেন্ডিং নেই। যতক্ষণ না এনুমারেটর সিঙ্ক করবে ডেটা ততক্ষণ সেটা আপনার কাছে আসবে না। সে যদি সিঙ্ক না করে রেখে দেয় তার ফোনে, তাহলে তার কাছেই থেকে যাবে। আচ্ছা, আপনি একটু ওকে অপশনের কথা বললেন, ওকে করলে ওটা চার্জ অফিসের কাছে ওকে কোথা থেকে পাবে? এই যে নিচে দেখা নিচে যে রিমার্কস থাকবে, ওই যে যখন ডেটাটা ফেচ করার পর যখন পরপর লাইন দিয়ে আসছে ওখানে দুটো বাটন থাকবে, ওকে আর রিমার্কস। রিমার্কস করলে ব্যাক চার্জ অফিসার এনুমারেটরকে পাঠাতে গেলে রিমার্কস, আর যদি ওকে থাকে তাহলে ওকে করলে চলে যাবে চার্জ অফিসারে। আমাকে তো সবটাই চার্জ অফিসের হ্যাঁ। কাছে পাঠাতেই হবে সবগুলো। অবশ্যই। হ্যাঁ হ্যাঁ, যদি চার্জ অফিসারেরও সেম অপশন আছে, চার্জ অফিসার এন্ডেও কিন্তু চেকিং হবে, সেখান থেকেও যদি মনে হয় চার্জ অফিসার কোনো ডেটা আমার লজিক্যালি মনে হচ্ছে না ঠিক আমি পাঠাবো, তাহলে চার্জ অফিসারও সেটা ব্যাক করবে না, আপনার কাছে আসবে না, ওটা এনুমারেটরের কাছে যাবে। হ্যাঁ, সুপারভাইজারকে সিঙ্ক করতে হবে না। চার্জ অফিসার আপনি কি বলছেন? চার্জ অফিসার না, সিনক্রোনাইজার আপনার তো সেরকম কোনো অপশন নেই। সুপারভাইজারের এখানে কাজ চাইতে হচ্ছে শুধুমাত্র চেক করে হয় ব্যাক করা আর না হলে ফরওয়ার্ড করা। আমার তো সিঙ্কের কোনো অপশন নেই। না, ওটা লাস্টে আসবে। চার্জ অফিসার এনুমারেটরের কাছে পাঠালো মানে এনুমারেটরের কাছে গেল, এনুমারেটর ওটা আবার ক্রেডিট করবে, করে ওটা আবার যখন সিন করবে আবার আপনার কাছে চলে আসবে। ইনপুট করবে যা সেটা অফলাইনে করা পসিবল, কিন্তু যখনই একটা দুটো বাড়ি হয়ে গেল তাকে সিন করে দিতে হবে এটা। মানে কখনোই আপনারা এনুমারেটরকে এভাবে এনকারেজ করবেন না যে একসাথে অনেকগুলো 15টা, ওই যে বললাম একটা এনুমারেটর হয়তো ভাবলো আমি সারাদিনে 20টা বাড়ি একসাথে আগে করে নিই, তারপর বাড়ি ফিরে ধীরে সুস্থে বসে চেক করে দেখবো, দেখে আমি সিন করবো। এবার সেটা করলো, 20টা ডেটা সেট, পুরো ডেটা সেট নিয়ে এলো, নিয়ে বাড়ি ফেরার পথে তার ফোনটা পকেট হয়ে গেল, তাহলে কি হবে? কালকে আবার যাবে তাহলে কুড়িটা তাকে করতে। 20টা বাড়িতে আবার যেতে হবে, যেহেতু সে সিন করে। আবার কালকে কিন্তু যাবে। যদি সে সিন করে থাকে তাহলে ডিভাইস যদি পিকপকেট হয়ে যদি ডিভাইস চেঞ্জ করতে হয় তাহলে সেই ডেটাগুলো সে কিন্তু পেয়ে যাবে। সিন করা ডেটা সে আবার যখন লগইন করবে নতুন ডিভাইসে সেগুলো দেখতে পাবে। কিন্তু যদি সিন না করে থাকে তাহলে কিন্তু ডেটা রিকভার করার কোনো অপশন নেই। আমি সবসময় এনকারেজ করবো যে 5টা বাড়ি হ্যাঁ, সিন করলে আপনার কাছে যেমন চলে যাবে তেমনি সিন করা ডেটা আবার যদি এনুমারেটর ডিভাইস চেঞ্জ করে অন্য ডিভাইস তাহলে সেখানে দেখতে পাবে। আর
যতক্ষণ না ডেটা সিঙ্ক করছে ততক্ষণ সে ডেটা সুপারভাইজার এন্ডে আসবে